এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা দিল্লির একটা ঘটনা। দিল্লির শাহাদারা এলাকার একটা ক্রাইমের সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2020 সালে। দিল্লির শাহাদারা নামের এলাকাতে একটা ফ্যামিলি থাকতো, একটা মুসলিম ফ্যামিলি। এক বিশাল ব্যবসায়ী, লোহার ব্যবসা তার। ব্যবসায়ীর এক ছেলে এক মেয়ে। ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাহিদ খান। তার বাড়িতে তার স্ত্রী শাহিন আর তার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, তার সাথে ব্যবসার কাজ দেখাশোনা করে। আর একমাত্র মেয়ে, বয়স 20 বছর। যে সময়কার ঘটনা, সেই সময় সে একটা ভালো কলেজে পার্ট 1-এর ছাত্রী। তার এক বান্ধবীর বিয়ে, বাড়ি থেকে একটু দূরেই। সে বিয়েতে সারাদিন আনন্দ করেছে। বৌভাতেও তাকে যেতে হবে, তার বান্ধবী বলেছে। বান্ধবীর বাড়ির লোকজনের সাথে সিমরান, সে বান্ধবীর বৌভাতে গেছিল। গিয়ে বান্ধবীর পাশে বসে আছে, গল্প করছে। হঠাৎ তার চোখ পড়ে ডান্স ফ্লোরের দিকে। একটা ছেলে, দেখতে বেশ ভালো, খুব ভালো ডান্স করে। ঋত্বিক রোশনের কোনো গানে হুবহু ঋত্বিক রোশনের মতো ডান্স করছে। তার খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে যে সে চোখ সরাতে পারছে না। সে ডান্স ফ্লোরের কাছে গিয়ে দাঁড়ায়। এবার কিন্তু ছেলেটাও বুঝতে পেরেছে যে ওই মেয়েটা তার দিকে বিশেষভাবে আগ্রহ দিচ্ছে। সেও ডান্স করছে, মেয়েটা কিন্তু সমানে তার ডান্সের বিভিন্ন স্টেপগুলো লক্ষ্য করছে। শুধু সে নয়, যারা যারাই ডান্স দেখছে, বিয়ে বাড়িতে যারা সেই সময় ওখানে উপস্থিত, তাদের সবার খুব ভালো লাগছে ডান্সের ওই প্রোগ্রাম। তারপরে এবার খাওয়া দাওয়ার সময় হয়। যখন খাওয়া দাওয়া হচ্ছে, তখন ছেলেটা তার কাছে আসে, বলে তার নাম আমির। দিল্লিরই অন্য একটা এরিয়াতে তার বাড়ি। তো আমির নিজের পরিচয় দেয়, ফোন নাম্বারটাও দেয়। এবার সিমরান বাড়ি আসে। বাড়ি আসার পর কিন্তু তার সব সময় ওই আমিরের কথাই মনে পড়ছে। সে কলেজ যায়, আমির আসে, দেখা করে। এইভাবে কয়েক মাসের মধ্যে তাদের কিন্তু খুব গভীর একটা সম্পর্ক তৈরি হয়েছে। 3-4 মাস কেটেছে। এবার ওই বিয়েতেই আরো একটা ফ্যামিলি ছিল। সেই ফ্যামিলি সিমরানকে দেখেছিল। তাদের ছেলে দুবাইতে ইঞ্জিনিয়ার, নতুন সবে ইঞ্জিনিয়ার হয়েছে। সে দুবাইতে গেছে। তাদের বিয়ের প্রস্তাব আসে সিমরানদের বাড়িতে। সিমরানের মা বলে, মেয়ের মাত্র 20 বছর বয়স, তো তারা বলে যে বিয়েটা শুধু ঠিক করে রাখুন, আশীর্বাদের একটা ব্যাপার, সেটা করে রাখুন। কারণ আমার ছেলেও এখন বয়স বেশি নয়, সে সবে চাকরিতে গেছে, তবে আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। সিমরানের মায়েরও সম্বন্ধটা খুব ভালো লেগেছিল, কারণ একমাত্র ছেলে, আবার দুবাইতে ইঞ্জিনিয়ার, তাদের দুবাইতেও ফ্ল্যাট রয়েছে, তাদের দিল্লির একটা ভালো এরিয়াতে সুন্দর বাড়িঘর রয়েছে, বাবা বড় বিজনেসম্যান। তো তার খুব পছন্দ হয়েছিল। মেয়েকে কথাটা জানিয়েছিল। মেয়ে সঙ্গে সঙ্গে নিজের প্রেমিককে জানিয়েছিল, আমিরকে, যে আমার বাড়ির লোকজন কিন্তু আমার বিয়ের ব্যবস্থা করছে। আমির এবার বলে যে আমি আর তুমি আমরা তাহলে আলাদা হয়ে যাব। তাহলে এক কাজ করা যাক, আমরা বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে কোর্টে বিয়ে করে রেখে দিই, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমার বাবা মা চাইলেও তোমার বিয়ে কিন্তু দিতে পারবে না। কোর্টে গিয়ে তারা বিয়েটা সেরে ফেলেছিল। কেউ কিন্তু কাউকে কিচ্ছু বলেনি, যে যার বাড়িতে রয়েছে। এবার সেই ছেলের বাড়ির লোকজন দেখতে আসবে সিমরানকে। সিমরান কান্নাকাটি শুরু করেছে। এক সময় নিজের মাকে বলে যে আমি বিয়ে করে ফেলেছি, আমি তো আর অন্য কারোর সাথে বিয়ে করতে পারবো না। মায়ের তো মাথায় হাত, চিন্তায় পড়ে যায়, কি হবে, সম্মান নষ্ট, সেই সঙ্গে মেয়ে না জানি কাকে বিয়ে করেছে। এবার পাত্রপক্ষকে মানা করে দেওয়া হয় যে না, আসতে হবে না, আমরা পরে জানাচ্ছি, আমাদের একটু অসুবিধা আছে। এদিকে সিমরানের বাবা শাহিদ আর সিমরানের দাদা ফিরোজ
ব্যাপারটা তাদেরকে জানানো হয়। তারা খুব রাগ করে, সিমরানকে বকাঝকা মারধরও করে। তারপরে তারা এবার খোঁজ নিতে শুরু করে যে সিমরান যাকে বিয়ে করেছে সে কেমন, তাকে ডাকা হোক, তার সাথেই না হয় বিয়েটা দিয়ে দেওয়া হবে। সিমরানের বাবা লোকজন দিয়ে খোঁজ নেওয়ার পরে যেটা জানতে পেরেছিলেন, সেটা জানার পরে তার মন খুব খারাপ হয়েছিল। তিনি জানতে পেরেছিলেন যে মঙ্গলপুরি নামের একটা বস্তি টাইপের এরিয়াতে একটা ছোট ঘর রয়েছে। সেখানে এক ভদ্রলোক আর তার স্ত্রী আর তাদের 10 ছেলে মেয়ে থাকে। ভদ্রলোক একটা পনির তৈরির কারখানাতে কাজ করে। ভদ্রলোকের 3 মেয়ে, তাদের বিয়ে দিয়ে দিয়েছেন তিনি। তারা কেউ বাড়িতে থাকে না। বাকি ছেলেরা কেউ কিন্তু 5 ক্লাসের থেকে বেশি আর পড়াশোনা করে। তার বড় ছেলে, যার নাম আদিল, সে মেরঠে থাকে। তারও বিয়ে হয়ে গেছে। সে মেরঠের একটা পনির তৈরির কারখানাতে কাজ করে। দিল্লিতে যে কারখানাতে তার বাবা কাজ করে, সেই মালিকেরই আরো একটা কারখানা যেটা মেরঠে রয়েছে, সেখানে আদিল কাজ করে। আর দিল্লির কারখানাতেই বাবার সাথে বাকি ছেলেরাও কাজ করে, কম বয়সী, তবে তারা সবাই ওই কারখানাতে কাজ করে। আর যে ছেলেটা ডান্স করছিল আমির, যার ডান্স দেখে মুগ্ধ হয়ে গেছিল সিমরান, সেও 5 ক্লাস পর্যন্তই পড়েছে, তবে সে কিছুই কাজ করে না। সে গাড়ি চালাতে জানে, মাঝে মধ্যে সে ড্রাইভারের কাজ করে, আর সব সময় এদিক ওদিক ঘুরে বিভিন্ন বন্ধু বান্ধবদের বিয়েতে ডান্স করে। এটাই তার কাজ, সারাদিন ঘোরাফেরা করে। মা বাবা তাকে একদম পছন্দ করে না, কারণ সে মা বাবার কথা শোনে না। তার থেকে ছোট যে ভাইয়েরা রয়েছে তারাও রোজগার করে, কিন্তু সে করে না। এই সমস্ত ব্যাপারটা যখন সিমরানের বাবা জানতে পেরেছিলেন, পুরো ব্যাপারটা নিজের স্ত্রীকে, নিজের বড় ছেলেকে জানিয়েছিলেন, সিমরানকেও জানিয়েছিলেন। কিন্তু সিমরানের তখন ভালোবাসার নেশা রয়েছে। সে বলছে, না, কোনোভাবেই আমি শুনবো না, আমি তো তার সাথেই বিয়ে করব। সিমরানের বাবা সিমরানকে বকাঝকা করে বাড়িতে বন্ধ করে রেখেছিলেন। অন্যদিকে আমিরকে ডেকে পাঠিয়েছিলেন। আমিরকে বসিয়ে তিনি কথা বলেছিলেন যে তুমি আর কোনো দিন আমার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবে না। আজকের পরে যেন তোমাকে আর এই এরিয়াতে না দেখি। আমির সেই সময় বেরিয়ে চলে গেছিল। কিন্তু আমির, তারও নতুন নতুন প্রেম, বড় লোকের মেয়ের সাথে গরিবের ছেলের প্রেম, একদম সিনেমার মতো একটা গল্প। তো সে সোজা চলে গেছিল পুলিশ স্টেশনে। পুলিশকে আমির নিজের বিয়ের রেজিস্ট্রি পেপারস দেখিয়ে জানিয়েছিল যে তার শ্বশুর মশাই তার স্ত্রীকে জোর করে আটকে রেখেছেন, তার সাথে আসতে দিচ্ছেন না। পুলিশ সঙ্গে করে আমির গেছিল শ্বশুর বাড়িতে, সিমরানকে উদ্ধার করে নিয়ে এসেছিল। কারণ সত্যি সত্যি একজন সাবালিকা মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, তাকে তার বাবা আটকে রাখতে পারে না। সিমরানের বাবাও হেরে গেছিলেন, ছেড়ে দিতে হয়েছিল মেয়েকে। তবে মেয়ে যখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, মেয়ে তো খুব খুশি। বাবা মেয়েকে বলেছিল, আজকে থেকে তুমি আমাদের জন্য মারা গেছো, তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না, আর নিজের কোনো অসুবিধাতে, কোনো দরকারে আমার কথা মনেও আনবে না। আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তোমার মুখ দেখতেও চাই না। সিমরান মন খারাপ তো হয়েই ছিল, কিন্তু হাজবেন্ড তার সাথে, সে বেরিয়ে চলে গেছিল। এবার যখন সিমরানকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল আমির, সিমরানের খুব খারাপ লাগে। প্রথম প্রথম ভুল তো হয়েই গেছে, এবার এই ভুলটার সঙ্গেই চলতে হবে মনে করে সে কিন্তু কিচ্ছু বলে না, হাসি মুখেই সব দেখে, আর সেই বাড়িতেই নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে। তাকে কাজকর্ম করতে দেওয়া হয়, সে করছিল। এবার হাজবেন্ড ওয়াইফ নতুন নতুন বিয়ে করেছে, টাকা পয়সার দরকার। হাজবেন্ডের কাছে একদম টাকা পয়সা নেই। আমির নিজের বড় দাদা আদিলকে মেরাঠে কল করে সব জানায়। আদিল বলে, কোনো ব্যাপার নেই, তুই চলে আয়, এখানে পনিরের কারখানাতে তোকে কাজ পাইয়ে দেবো,
আর যদি সেখানে না কাজ করতে চাস, তুই তো গাড়ি চালাতে জানিস, পনির যায় বিভিন্ন গাড়িতে লোড হয়ে, সেই রকম একটা গাড়িতে তোর ড্রাইভারের কাজ আমি করিয়ে দেবো। মালিকের সাথে আমার ভালো রিলেশন আছে, তুই চলে আয়। আদিল ছোট ভাইয়ের জন্য একটা ছোট্ট ঘরও দেখে রাখে। সেই ঘরে গিয়ে সিমরান আর তার হাজবেন্ড আমির নিজেদের নতুন সংসার শুরু করে। আদিল খুব কম মাইনে পেত, তার মধ্যেই কিন্তু তারা কোনো রকমে চালাচ্ছিল। পয়সাওয়ালা বাড়ির মেয়ে, অভাব সে এই পর্যন্ত কোনোদিন দেখেনি। বিয়ের পরে কিন্তু যখন যা চায়, আমির বলে না, এখন হবে না। এখন কেন, কোনোদিনই হয় না। বিয়ের পরে প্রায় ৩-৪ মাস কেটেছে, নরকের চেয়েও খারাপ জীবন হয়ে দাঁড়িয়েছে দুজনেরই। প্রত্যেক কথায় তারা ঝগড়া করে। আজকাল ঝগড়া হলেই কিন্তু আমির ঘরে আর থাকে না, স্ত্রীকে কোনো উত্তর দেয় না, প্রতিবাদে কোনো তর্কও করে না। স্ত্রীর রাগ হলে সে বেরিয়ে চলে যায় নিজের দাদার বাড়িতে। দাদার বাড়ির শান্তিময় পরিবেশ তার খুব ভালো লাগে। তার একটাই কারণ, দাদা স্ত্রী, সেও কিন্তু একটা গরিব বাড়ির মেয়ে, তার কোনো চাহিদা নেই। হাজবেন্ড যতটা ইনকাম করে তার মধ্যে সে খুব খুশি, খুব সুখী। ওই বাড়ি যেতে আমিরের খুব ভালো লাগে। তার আরো একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে, আমিরের যে বৌদি আছে, আমিরের বৌদির একটা ছোট বোন আছে, নাম রুবিনা। দেখতে শুনতে ভালো নয়, তবে খুব ভদ্র শান্ত মেয়ে। বাড়ির কাজকর্ম করে, আমিরকে সম্মান করে। আমিরের যখন বিয়ে হয়নি, আমিরের বৌদি কিন্তু নিজের ওই বোনের সাথে আমিরের বিয়ে দেওয়ার কথা একবার বলেওছিল। আমিরের আজকাল বৌদির বোনকে খুব ভালো লাগে, আর মনে হয় যে ওই শিক্ষিত পয়সাওয়ালা বাড়ির মেয়েকে বিয়ে না করে এই মেয়েটার সাথেই বিয়ে করলে আমি সুখী হতাম। এখন কিন্তু যখনই স্ত্রীর সাথে ঝগড়া হয়, আমির তাকে বলে যে তুমি চলে যাও, তোমার যদি ভালো লাগছে না তাহলে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, তুমি চলে যাও। এদিকে সিমরানের মনে হয়, যদি বাপের বাড়িতে লোকজন জানতে পারে যে আমি অসুবিধার মধ্যে আছি, আমি তো ছোট হয়ে যাব, আমার সম্মান কমে যাবে, আমি এত বড় ভুল করে ফেলেছি, কোন মুখে আমি তাদের বাড়িতে যাব। সে নিজের হাজবেন্ডকে বলে দেয় যে আমি তোমার সাথে তাদেরকে বাদ দিয়ে এসেছি, আমি কিছুতেই তাদের কাছে যাব না। তুমি ভালো কোনো কাজ করার চেষ্টা করো, যাতে আমাদের টাকা পয়সা একটু বেশি হয়, একটা ভালো ঘর ভাড়ায় নিতে পারি আমরা। এই সমস্ত কথা বললে আমির বলে যে তুমি যাও, তোমার বাবার জন্য তো 10-20 লাখ টাকা কোনো ব্যাপার না, তুমি যাও, কিছু টাকা বাবার কাছে চেয়ে নিয়ে এসো, আমি ভালো ব্যবসা করব, অনেক অনেক টাকা রোজগার করব। এই সমস্ত কথা শুরু হলেই কিন্তু তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। কারণ কোনোভাবেই সিমরান নিজের বাবার কাছে টাকাও চাইবে না, আর নিজের বাপের বাড়িতে ফিরেও যাবে না। তবে সিমরানের আজকাল যখন খুব মন খারাপ হয়, সে মাঝে মধ্যে নিজের মায়ের সাথে ফোন কলে কথা বলে। মাও কিন্তু আজকাল মেয়ের থেকে অনেক দূরে থাকার পরে আর মেয়ের উপর রাগ করে না। মেয়ে কল করলে মেয়ের সাথে ভালোভাবে কথা বলে, মেয়ের সুখ দুঃখের কথাও শোনে। এবার আসে 25 নভেম্বর 2020 একটা ডেট। সেদিন সিমরান সন্ধেবেলায় মাকে কল করেছিল, বলেছিল আজকে দুপুরবেলায় হাজবেন্ডের সাথে খুব ঝগড়া হয়েছে, সে রাগ করে খাবার খায়নি, বাড়ি থেকে চলে গেছে, তাই সিমরানের মন খুব খারাপ। মা বলেছিল যে অনেকদিন একই জায়গায় তোমরা দুজন আছো, সেই জন্য খারাপ লাগছে, একবার তুমি নিজের হাজবেন্ডকে নিয়ে আমাদের বাড়িতে এসো, তোমার বাবার সাথেও আমি কথা বলেছি, সব ঠিক হয়ে যাবে। তোমার বাবা নিশ্চয় তোমার হাজবেন্ডের কাজেও কোনো হেল্প করবেন, টাকা পয়সা দেবেন, তো তোমরা নিজেদের মধ্যে আর ঝামেলা করো না, তোমরা একবার আমাদের বাড়িতে এসো। সিমরান মনে মনে খুশি হয়। এদিকে সেই দিন রাত থেকেই সিমরানের মা যখনই কল করছিল, তখনই সিমরানের ফোন সুইচ অফ। সিমরানের মা খুব চিন্তায় পড়ে, নিজের হাজবেন্ডকে বলে যে সিমরানের কল লাগছে না,
আর সেই দিন সিমরান বলেছিল তার হাজবেন্ডের সাথে তার খুব ঝগড়া হচ্ছে সবসময়। এবার সিমরানের মা নিজের হাজবেন্ড আর নিজের বড় ছেলেকে নিয়ে সেই এরিয়াতে, যেখানে তাদের মেয়ে ভাড়া ঘর নিয়ে থাকছিল মেরাঠে, সেখানে এসেছিল। আসার পরে তারা দেখেছিল বাড়িতে তালা দেওয়া রয়েছে। এবার যেখানে আমির গাড়ি চালাতো, সেই কারখানাতে আমিরের দাদা আদিল কাজ করত। সেখানে যায় এই ফ্যামিলিটা, আদিলের সাথে দেখা করে। আদিল বলে যে সে কিচ্ছু জানে না এই ব্যাপারে, যে তার ভাই হঠাৎ করে কোথায় চলে গেছে। তবে আদিল এটুকু বলে, হয়তো আপনাদের মেয়ে আর আমার ভাই তারা দুজনেই কোথাও একটা বেড়াতে গেছে। দুজনেরই ফোনটা কিন্তু সুইচ অফ। কিন্তু মায়ের মন, তার মনে হয়েছিল না, এই ব্যাপারটার পেছনে অন্য কিছু কথা অবশ্যই রয়েছে। সেই জন্য মা, বাবা, দাদা গিয়ে পুলিশ স্টেশনে ব্যাপারটা জানায়। আর আমরা সবাই জানি পুলিশ কিন্তু কোনো হাই প্রোফাইল কেস হলে সব থেকে আগে সেটার ইনভেস্টিগেশন করে। এক্ষেত্রেও সেটা হয়েছিল। বিশাল এক বিজনেসম্যানের মেয়ে, সে নিখোঁজ হয়েছে, ফোনের সুইচ অফ, তাহলে অবশ্যই পুলিশ খুঁজবে। পুলিশ খোঁজাখুঁজি শুরু করেছিল, সিসিটিভি ফুটেজ চেক করেছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছিল যে 25 আর 26 তারিখ মাঝখানের যে রাত্রেবেলা যে কালো রঙের বুলেরো গাড়িটা চালাতো আমির, সেই গাড়িটাতে সিমরানকে তুলে নিয়ে আমির কোথাও একটা গেছিল। তুলে নিয়ে এই জন্য বলছে যে সিমরান কিন্তু নিজের পায়ে হেঁটে গাড়ি পর্যন্ত যায়নি। 4 জন মিলে ধরাধরি করে সিমরানকে গাড়িতে তুলেছিল। একজন ছিল আমির, আর বাকি 3জন কিন্তু ওই পনির কারখানার কর্মচারী। সিসিটিভি ফুটেজে সেই 3জনকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের নাম নাসিম, আরিফ আর বাবলু। অফিস কারখানাতে গিয়ে তাদেরকে পুলিশ দেখতে পেয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ হয়েছিল। জিজ্ঞাসাবাদের পরে তারা 3জন পুলিশকে জানিয়েছিল যে ঘটনার দিন, যেদিন বুলেরো গাড়িতে তোলা হয়েছিল সিমরানকে, সেদিন রাত্রেবেলায় হঠাৎ ওই কারখানার গাড়ির ড্রাইভার, তাদের বন্ধুও হয়, নাম আমির, সে এসে বলেছিল যে তার স্ত্রী সিমরান খুব অসুস্থ, তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে। তাই 3জনকে ডেকে এনেছিল। তারা 3জন এসেছিল, যখন ঘরে ঢুকেছিল তারা দেখেই বুঝতে পেরেছিল যে সিমরান আর বেঁচে নেই। তারা বলেছিল যে তোমার স্ত্রী বেঁচে নেই, আর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি হবে। কিন্তু খুব রাগ দেখিয়ে আমির বলেছিল যে মারা গেলেও আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমরা সবাই মিলে আমাকে হেল্প করো, আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়ে গাড়িতে বসাই। সেটাই সে করেছিল। ওই 3জন আমিরের ব্যাপারে এই কথাই বলেছিল। এবার পুলিশ আমিরের লোকেশন চেক করছিল। আমিরেরও ফোনের সুইচ অফ ছিল, কিন্তু লোকেশনটা দেখিয়েছিল লখনৌতে। লখনৌতে পুলিশ টিম যায়, সেখানকার পুলিশের সাহায্যে ধরে ফেলে আমিরকে। তারপর শুরু হয় আমিরের জিজ্ঞাসাবাদ। আমির জিজ্ঞাসাবাদে যেটা বলেছিল সেটা হচ্ছে যে আমিরের বৌদির যে বোন রুবিনা, তাকে তার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল সে আমিরের সমকক্ষ, যার সাথে আমির বিয়ে করেছে সেটা ভুল করেছে। সে বারবার তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছিল, সে কিন্তু কিছুতেই যাবে না। আমিরের তখন মনে হয় যে তার বাপের বাড়ির লোকজন তো তাকে নেয় না, টাকা পয়সাও দেয় না, আর তার বাবা তো বলেই দিয়েছিল যে আজ থেকে তুই আমাদের জন্য মারা গেছিস। তাহলে আমির যদি তাকে মেরেও ফেলে, বাড়ির লোক হয়তো খোঁজও করবে না, বুঝতেও পারবে না। সেই জন্য ঘটনার দিন দুপুরে সে ঝগড়া করে স্ত্রীর সাথে চলে গেছিল, খাওয়া দাওয়াও করেনি। সে গেছিল নিজের দাদার বাড়িতে। দাদার বাড়িতে যাওয়ার পরে বৌদি ছিল না। বৌদির যে বোন রুবিনা, তাকে খাবার দাবার দিয়েছিল, পাশে বসে ভালো গল্প করেছিল দুজন। রুবিনাকে তার আরো ভালো লেগে গেছিল, তার মনে হয়েছিল ভবিষ্যতে সে রুবিনার সাথেই থাকবে। সেদিন রাত্রেবেলায় যখন বাড়ি ফিরেছিল, গিয়ে দেখেছিল তার স্ত্রীর মন খারাপ। প্রথমে সিমরানের কাছে সে ক্ষমা চেয়েছিল, তারপরে বলেছিল যে আর রাগারাগি ঝামেলা করবো না, আমাদের সেই পুরনো প্রেমের দিন সেগুলো মনে করবো। যাই হোক, সিমরানও রাজি। তারপর দুজন একসাথে খাবার খেয়েছিল।
সিমরানের কিন্তু কোনো সন্দেহ হয়নি নিজের ভালোবেসে বিয়ে করা হাজবেন্ডের উপর। সিমরান নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল, তখন হাজবেন্ড সুযোগ বুঝে জোর করে গলা চেপে ধরেছিল সিমরানের। সিমরান কিছুক্ষণ ছটফট করেছিল, তাকিয়ে দেখেছিল নিজের হাজবেন্ডের দিকে। শেষ মুহূর্তে সে সবটাই বুঝতে পেরেছিল, তবে তখন তার কিচ্ছু করার ছিল না। সে শেষ হয়ে গেছিল। তাকে শেষ করে ফেলার পর এবার আমিরের মনে হয় যে বডিটা কি করবে। তখন সে একটা ফন্দি আঁটে, সোজা চলে যায় কারখানার কিছু মজদুর ছিল তাদের কাছে। গিয়ে বলে, আমার স্ত্রী খুব অসুস্থ, আমি একা তাকে তুলে গাড়িতে নিতে পারবো না, তোমরা একটু এসো, হেল্প করো। তারা এসে দেখে যে স্ত্রী তো দেখেই বোঝা যাচ্ছে আর বেঁচে নেই, আর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কি হবে। কিন্তু সে বকে তাদেরকে যে যেটা বলেছি সেটা করো, হাত লাগাও, তুলে আমার গাড়িতে আমার পাশের জায়গায় বসিয়ে দাও। তো তারা সেটাই করেছিল, সবাই মিলে ধরে তুলে দিয়েছিল। তারা কিন্তু জানে না যে আমির এই ঘটনা ঘটিয়েছে। তারা ভেবেছে হয়তো কিছু ঘটে থাকবে বা আত্মহত্যা করেছে, এই সমস্ত কথা। এদিকে এদিকে আমির তাদের তিনজনকে বলেছিল এই ব্যাপারে কাউকে কিচ্ছু বললে কিন্তু সে তাদেরকে ছেড়ে কথা বলবে না। তারা কিন্তু কাউকে কিচ্ছু বলেনি, তারা ঝামেলায় পড়তে চাইছিল না। আমির তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে কারখানার পেছনের একটা নির্জন এরিয়াতে মাটি খুঁড়ে সিমরানকে পুঁতে দিয়েছিল। পরে সে পুলিশকে নিয়ে গিয়ে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছিল। পুলিশ বডিটা বের করেছিল, ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল। আমির তখন থেকেই এখনো পর্যন্ত পুলিশ কাস্টাডিতে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।